জি, হিকমা হক, আপনি প্রশ্নটি যদি রাখতেন। জি, ভাইয়া আমার কোয়েশ্চেন হবে যে অ্যাজ ইউ নো কয়েকদিন আগে লঞ্চে একজন ছেলে লাইক দুটা মেয়েকে বেত দিয়ে পিটাইছে, আর তার আগে লাইক একটা মেয়ের ওড়না ঠিক করতে বলছে ওই লোককে, আবার ছাড়াতে যাওয়ার সময় তাকে একদম ফুল টুল দিয়ে বরণ করছে। তো আমার কোয়েশ্চেনটা না দুইটা হবে যে ডু ইউ থিঙ্ক দ্যাট অল দিস অ্যাটাকস অন ওমেন পোস্ট দ্য ফল অফ হাসিনা এটা কি ইসলামের সাথে রিলেটেড নাকি না? বিকজ আমরা সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে যারা হ্যারাসমেন্টটা করছে তারাও একটু ইসলামপন্থী, এবং যারা এটাকে ডিফেন্ড করছে বা যারা ওদেরকে গ্লোরিফাই করছে সবাই ইসলামপন্থী। এবং আরেকটা হবে উড বি যে আমি ইন মাই সো মেনি ইয়ার্স অফ লাইফ আমি অনেক জায়গায় গেছি, আমি ঢাকার বাইরে বড় হয়েছি, আমি ঢাকায় এসে বড় হয়েছি, বাট আই হ্যাভ নেভার সিন এই লেভেলের ভায়োলেন্স এগেনস্ট ওমেন। এরকম কেন যে হাসিনা ফল হওয়ার পর থেকে এত ভায়োলেন্স এগেনস্ট ওমেন, লাইক এটার রিজনিংটা আপনারা কি মনে করেন? অনেক 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 ধন্যবাদ। শেখ হাসিনার ক্ষমতাকালীন যে সময়টা, সেখানে অনেক ভুল ত্রুটি আছে, অনেক ন্যায় অন্যায় আছে, কিন্তু থানার লকআপ থেকে কোনো একটা পটেনশিয়াল রেপিস্টকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, তাকে ফুলের মালা দেওয়া, এরকম ঘটনা শেখ হাসিনার আমলে ঘটে নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসে তিনি জঙ্গিদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, যা খুশি তাই করো। এই যে আপনি লঞ্চে নারীদের পেটানোর যে কথা বলছেন, ওই ছেলেটি হচ্ছে সার্জিসের খুব কাছের বন্ধু, এদের সাথে একসাথে অনেক ভিডিও আছে। এরকম বদমাশি সে আগেও করেছে। তাকে এখন কি করা হয়েছে? আটক বোধহয় করা হয়েছে, ছেড়েও দেওয়া হয়েছে এতদিনে। এগুলো হচ্ছে যে এখন খুল্লা জঙ্গিবাদের স্বাধীনতা চলছে বাংলাদেশে, যেটার ফল ইউনূস বেশি দিন বাঁচবে না, ভোগ না করলে বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে। এবং শেখ হাসিনা যেমন মোল্লাদেরও তোষণ করেছেন, তেমনি ভাবে আসলে এই বদমাশগুলোরও এটা নিশ্চিত করেছিলেন যে বদমাশি করলে শাস্তি হবে বা হতে পারে। এই কারণে এরা চুপচাপ ছিল, আমার এটা মন্তব্য। মাসুদ ভাই কি যুক্ত করবেন কিছু? হ্যাঁ, আমি একটু বলবো। হ্যাঁ, হাসিনার সময় একটা ঘটনা আছে, আমরা জানি লতা সমাদ্দার নামে একজন কলেজ টিচারকে টিপ পরশস কেন বলে একটা একজন পুলিশের সদস্য, খুবই নাজমুল তারেক, খুব ভয়ঙ্কর চেহারা, বাপরে বাপ, মানে দাড়ি কামানো, দাড়িওয়ালা, গোফ কামানো, পুলিশ না তো, দেখতে পুরো জঙ্গি। সে যে কাজটা করলো, পরে তাকে হাসিনার সময় কিন্তু তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং যদিও এটা নিয়ে আবার ওই যে ইলিয়াস পিনাকির মতো জঙ্গিরা অনলাইনে খুব প্রপাগান্ডা চালিয়েছে, হাসিনা ইসলামের দুশ্মন, এটা সেটা। কিন্তু হাসিনা যেটা করার চেষ্টা করেছেন, একই সাথে আপনার ইসলামিস্টদেরকেও অনেক সময়ই উনি মানে সুযোগ দিয়েছেন অনেক কিছু করার, এটা ঠিক। কিন্তু ইসলামিস্টদেরকেও কখনো কখনো এক ধরনের চাপের মধ্যে রেখেছে যে এই পর্যন্ত করতে পারবি, এর চেয়ে বেশি করতে পারবি না। কিন্তু আপনি যেমনটা বললেন যে ইউনূস এসে জঙ্গিদেরকে এক ধরনের ব্লাঙ্ক চেক দিয়েছে, যা মন চায় তাই করতে পারবা তোমরা। এর কারণে কি হয়েছে, আর ইউনূস তো মুসলমান, তো মুসলমানের মধ্যে না হিংসাটা অত্যন্ত, হিংসা, ঘৃণা, জিঘাংসা, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে থাকে। এখন বয়স 84 হলে হবে কি, মুসলমান যত বয়স হয় তত কিন্তু সে নষ্ট হয়। যে কারণে আমরা দেখেছি 25 বছর বয়সের মোহাম্মদ যতটা যা ছিল, 50 বছর বয়সের মোহাম্মদ কিন্তু তার চেয়ে অনেক বেশি নষ্ট, অনেক বেশি লুচ্চা ছিল। আবার যদি আমরা দেখি যে 60 বছর বয়সের মোহাম্মদ 50 বছর বয়সের মোহাম্মদের চেয়ে 50 গুণ বেশি লুচ্চা এবং নষ্ট, ভয়ঙ্কর। মোহাম্মদ যদি 80 বছর বেঁচে থাকতো তাহলে যে কি হতো, এটা বিভৎস পর্যায়ের। যাই হোক, ইউনূসের এই 84 বছর বয়সে যে পুষে রাখা ঘৃণা, সেটাকে সে বাস্তবে রূপ দিচ্ছে, এবং সে বোঝাচ্ছে সে একটা মানে স্বভাবগতভাবে মুসলমান, আমলগতভাবে না। মানে আমি কথা বলছি না ইউনূস নামাজ পড়ে রোজা রাখে, তা না। ইউনূস সূরা ফাতিহাও ঠিক করে পড়তে পারবে না, কিন্তু যে স্বভাবগত মুসলমান, যে মানে যে কোনো মূল্যে তার যে একটা ঘৃণা, যে এই ঘৃণাটাকে সে মানে আওয়ামী লীগের প্রতি বা হাসিনার প্রতি, কি কারণে জানি না, এই ঘৃণাটাকে বাস্তবায়ন করার জন্য সে যেভাবে মোল্লাদেরকে তোষণ করছে এবং ইসলামপন্থীদেরকে সবকিছু করার সুযোগ দিচ্ছে, আর হিন্দুদেরকে সিস্টেমেটিক্যালি হত্যা করছে। বিভিন্ন জায়গায়, অফিসে, আদালতে, পুলিশের কন্ট্রোল রুমে, বিভিন্ন জায়গায় হিন্দু মেয়েদেরকে বা মানে হিন্দু টিচার, হিন্দু বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গকে সিস্টেমেটিক্যালি হত্যা করার পরে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে ইউনূস।
এর মধ্যে লাস্ট ঘটনা যেটা, নটরডেম কলেজের একটা ছেলেকে ছাদের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মুসলমানদের কেউ কেউ, কিন্তু সেখানে সেই ছেলের মাও দাবি করেছে যে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এবং তখন ইউনুসের গং কি বলে জোর করে একটা বিবৃতি দিতে বাধ্য করেছে কলেজ কর্তৃপক্ষকে যে ওই ছেলে নাকি সেলফি তুলতে ছাদে গেছিল। সেই ছেলের মা বলছে যে ছেলের কাছে কোনো ক্যামেরা মোবাইলই ছিল না, মানে বাটন ফোন ছিল। সে ছেলের কাছে আপনার ফ্রন্ট ক্যামেরাওয়ালা কোনো ফোনই ছিল না যে সে সেলফি তুলবে। সুতরাং এটা ইউনুস করছে। এবং আসাদ ভাই যেরকমটা বলছিলেন, ইউনুস তো বয়স হয়েছে, মারা যাবে, কিন্তু আমাদের দেশটাকে না সে ধ্বংস করে দিয়ে গেল। মানে ইউনুসের হচ্ছে বাংলাদেশের প্রতি সামহাও তার আক্রোশ, যে আমি মরার আগে এই দেশটাকে ধ্বংসের শেষে নিয়ে গিয়ে তারপর আমি মরবো। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। দেশটাকে জি, আশা করি হাকিমা হক আপনি উত্তর পেয়েছেন। ভাই আমি কি আরেকটা কোয়েশ্চেন করতে পারি? জি, আমরা লাইভের শেষের দিকে আপনি সংক্ষেপে যদি প্রশ্নটি হয় করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, আমার জাস্ট একটাই কোয়েশ্চেন থাকবে যে আমরা দেখছি যে হিন্দুদের উপর এখন অ্যাটাকটা এটাকে ডিফারেন্ট ভাবে সর্ট অফ ডিনাই করা হচ্ছে। ফর এক্সাম্পল, আগে যখন ধরেন দুর্গাপূজায় 2018-তে যখন হিন্দুদের উপর অ্যাটাক হলো, তখন আমরা সবাই মিলে বললাম যে হাসিনা ইজ অ্যান্টাই হিন্দু, ইটস নট আ সেকুলার পার্টি, বাট এখন বলা হচ্ছে যে হিন্দুদের উপর অ্যাটাকটা ইজ আইদার পলিটিক্যাল অর ইটস নট অ্যান অ্যাটাক অন হিন্দুস। সো ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে হাসিনার সময় হিন্দুদের উপর অ্যাটাক হলে ইটস অ্যান অ্যাটাক অন সংখ্যালঘুস, বাট যখন হাসিনা ছাড়া অন্য কোনো পার্টি থাকবে তখন হিন্দুদের উপর অ্যাটাকটা হলো পলিটিক্যাল। এই যে বায়াসনেসটা বা এই যে হিপোক্রেসির জায়গাটা, এটা হিপোক্রেসি নয়, আমি দুঃখিত যে শেখ হাসিনা তাদের যে রাজনৈতিক ইশতেহার, তাদের যে ম্যান্ডেট মানুষের উপরে, বা তাদের যে দলের গঠনতন্ত্র, আওয়ামী লীগের গঠনতন্ত্র, সেখানে এই সকল মতের মানুষকে, সকল ধর্মের মানুষকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার তারা করে। সুতরাং তাদের প্রতি মানুষের এক্সপেকটেশন থাকবে। এখন যখন বিএনপি জামাতকে সাথে নিয়ে ক্ষমতায় আসে, ধরেই নেওয়া হয় এরা ইসলামিস্টদের দল। ইউনুস এসে যেভাবে জঙ্গিদেরকে, চিহ্নিত জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে, যা খুশি তাই হচ্ছে, বাংলাদেশে খিলাফতবাজিরা পতাকা ওড়াচ্ছে, তো তার প্রতি তো এক্সপেকটেশন থাকবে না মানুষের। স্বাভাবিকভাবে শেখ হাসিনার সময় যে কথাগুলো বলা হয় এখন সেটার ভিন্নতা পাবেন। না না ভাইয়া, আমার কোয়েশ্চেনটা ওইটা ছিল না। কোয়েশ্চেনটা যেটা ছিল যে কেন হাসিনার সময় অ্যাটাক হলে সেটা হলো সংখ্যালঘুদের উপর অ্যাটাক, কেন হাসিনার সময় যখন ইউনুসের সময় অ্যাটাক গুলা সেটা আবার হয়ে যাচ্ছে পলিটিক্যাল রিজনে অ্যাটাক। মানে সংখ্যালঘুদের উপর অ্যাটাক দুই সময় হচ্ছে, কিন্তু কেন এটা শেখ হাসিনার সময়ও, শুনুন, শেখ হাসিনার সময়ও যখন অ্যাটাক গুলো হয়েছে এগুলোকে পলিটিক্যাল বলা হয়েছে। ঝুমন দাসের কথা মনে নেই? সাল্লায় ঝুমন দাসের উপর কারা হামলা করেছিল? আওয়ামী লীগের লোকজন হামলা করেছিল। রসরাজ দাস মনে আছে? রসরাজ দাসের সেই ঘটনায় কারা হামলা করেছিল? আওয়ামী লীগের লোকজন। আপনাকে যদি বলি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে সেই কক্সবাজারের রামুতে যে হামলাটা হয়েছিল, সেই হামলায় আওয়ামী লীগের লোকজন জড়িত ছিল। নানুয়া দিঘির পার কুমিল্লায়, লেট মি ফিনিশ, সেখানে যে হামলাটা হয়েছে এটা সাবেক এমপি বাহারের নেতৃত্বে হামলাটা হয়েছিল। বাহারের লোকরা গিয়ে এই হামলাটা করেছে। সারা বাংলাদেশে ওই সময় 2021 সালের ধর্মীয় পূজা পার্বণ যেগুলো আছে হিন্দুদের পণ্ড হয়ে গেছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তখন এটা পলিটিক্যাল বলা হয়েছিল। আসলে রাজনৈতিক এই বদমাশরা তাদের দায় এড়ানোর জন্য পলিটিক্যাল বলে দেয়, আমাদের ইন্টারনাল ব্যাপার বলে দেয়, দুষ্কৃতিকারীরা হামলা করেছে বলে দেয়। এগুলো হয়ে এসেছে। প্রবলেম হলে সেটাকে রিকগনাইজ করতে হবে। আপনি যদি মনে করেন শেখ হাসিনা ধোয়া তুলসী পাতা ছিলেন, না, ধোয়া তুলসী পাতা ছিলেন না। না, ডেফিনেটলি আমি সেটা বলছি না ভাই, আমি যেটা বলার চেষ্টা করছিলাম ভাইয়া, আমি একটু বলছি। আপনি হিকমা হক, আপনি যেটা বলেছেন আপনার প্রশ্ন ঠিকই আছে, কিন্তু আমি একটু বলি যে ইসলামের আসলে এই যে হামলাগুলো হাসিনার সময় হয়েছে বা ইউনুসের সময় এখন হচ্ছে, বা এর আগে বিএনপি জামাতের সময়ও যত সংখ্যালঘুদের উপরে বা হিন্দুদের উপরে হামলা হয়েছে, এই সবকিছুর জন্য পেছনে দায়ী হচ্ছে ইসলাম। কিন্তু পলিটিশিয়ানরা এটাকে ব্যবহার করেছে কিভাবে বলি, হাসিনার সময়ও যখন হামলা করেছে তখন একদল বলেছে যে এটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে হামলা,
আর আরেক দল আবার ধরুন যারা ক্ষমতাসীন তারা বলেছে যে না এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা। এখন ইউনূসের সময় কিন্তু ঠিকই একই, আমরা যেমন মুক্তমনারা তখনও বলেছে সংখ্যালঘুদের উপরে হামলা, এখনো বলছে সংখ্যালঘুদের উপরে হামলা, কিন্তু ইউনূসের দলের লোকেরা বলছে এটা না সংখ্যালঘুদের উপর হামলা না, এটা বিচ্ছিন্ন ঘটনা। আসল উদ্দেশ্য হচ্ছে সবগুলো দলের সময়ই যে মুসলমানদেরকে এক ধরনের হিন্দু বিদ্বেষ দিয়ে মানে অর্থাৎ বিদ্বেষ দিয়ে বুঁদ করে রেখে দেশের মানুষের দৃষ্টিভঙ্গি বা দেশের মানুষের চোখ আরেক দিকে ফেরানো, এই ফাঁকে দেশের সম্পদ লুট করা। আমি দূরে কোথাও যাচ্ছি না, এই 2-3 দিন আগে বিএনপির একজন নেতা, সম্ভবত মির্জা আব্বাস বা এরকম কেউ, বলেছে যে বিগত 9 মাসে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে, সেটার উনি লিস্ট দিয়েছেন যে এত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে মাত্র 9 মাসে। এই যে 9 মাসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো, কারা করেছে দেখবেন এই যে পুরো 9টা মাস জুড়েই, মানে হাসিনার পতনের পর থেকেই এই জায়গায় জায়গায় একে ওকে ফ্যাসিবাদের দালাল এটা ওটা আখ্যা দিয়ে মিছিল, রাস্তাঘাট, সারাক্ষণ শুধু রাস্তাঘাটে, যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপানের থাকার কথা ক্লাসে, তাদের সবাইকে রাস্তায় রেখেছে ইউনূস। আমি এই কথাই বলছি, তাদের সবাইকে এখন রাস্তায় রেখেছে ইউনূস। কেন? কারণ ইউনূস তাদেরকে রাস্তায় রেখেছে, এই ফাঁকে ইউনূসের দলের লোকেরা বা ইউনূস নিজে বা অন্যান্য এরা দেশের সম্পদ বিদেশে পাচার করছে। এদেরকে রাস্তায় রাখার কারণ হচ্ছে এটা যে এদেরকে সবাই সমস্ত টিভির সবকিছু দিয়ে দিচ্ছে। মাসুদ ভাই, আমরা তো যে অনেক কিছু হিকমা হক, আশা করি মাসুদ ভাই একটু সংক্ষেপ করে ফেলে আমরা শেষ করে দেব। হিকমা হক, আশা করি আপনি আপনার প্রশ্নটি যদি আমরা না বুঝে থাকি তাহলে আপনি আবার প্রশ্নটি করতে পারেন। না ভাইয়া, আমি ডেফিনেটলি আমি এটা বলবো যে হাসিনার সময় অনেক অ্যাটাক হয়েছে এবং এটার সাথে আওয়ামী লীগই অনেক জায়গায় অ্যাফিলিয়েটেড ছিল, প্রিভেন্ট করতে পারে নাই, ওই জায়গায় আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমি দেখেছি যে অনেক প্রগ্রেসিভরা এই প্রথমবার হিন্দুদের উপর অ্যাটাকটা হিন্দুদের বা সংখ্যালঘুর উপর অ্যাটাক হিসাবে ডিফাইন করছে না, উল্টা তারা এটাকে ডিফাইন করার চেষ্টা করতেছে অ্যাজ পলিটিক্যাল। অনেক এরা বদমাইশ, এরা প্রগ্রেসিভ নয়, এরা বদমাইশ। এগুলো প্রগ্রেসিভ না, না এগুলো শোনেন হিকমা হক, যাদের এরকম মানে 2 রকম ভাষ্য, মানে যাদের ওই যে মানে মোল্লাদের মতো মানে কথা মুখ দিয়ে বলে নাকি, মানে ব্যাপারটা হয় কি, কথা বলে এইটাই, এরা তো প্রগ্রেসিভ না, এরা ভেগধারী। এখন ভেগ ধরেছিল, প্রগ্রেসিভ কোন লোক কি প্রবলেম বাদ দিয়া এটা পলিটিক্যাল বলবে নাকি, সে তার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকলে। হিকমা হক, ভালো থাকবেন, আমরা আশা করি আপনাকে বুঝতে পেরেছি। আমরা স্বল্পতার কারণে একদম শেষ করে দিচ্ছি খুব দ্রুত। যারা আছেন একটু সংক্ষেপে, যদি বাদশাহ আপনি একদম শুরু থেকে ছিলেন, আপনি যদি একটু শোনা যাচ্ছে ভাই? জি শুনতে পাচ্ছি ভাই। জি, যুক্ত করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে, আর মাসুদ ভাইকে শুভেচ্ছা। আপনাদের দুজনকে আমি এই যুগের বীর মুক্তিযোদ্ধা বলতে পারি। মানুষকে শৃঙ্খল মুক্তির গান গেয়ে যাচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে ফাতিমার মৃত্যুটা কিভাবে হয়েছিল, এটা যদি একটু বলতেন মাসুদ ভাই। যদি একটু সংক্ষেপে, মানে 2-4 কথায় যদি ফাতিমার মৃত্যুটা বলা যায়, মানে আমরা একদম শেষে যে ফাতিমার মৃত্যু হয়েছে মুহাম্মদের মৃত্যুর মোটামুটি প্রায় 6 মাস পরে। ফাতিমার সাথে আবু বকরের, মুহাম্মদেরই সাথে বলে দিই, ফাতিমা হচ্ছে মুহাম্মদের মেয়ে, ইসলামের নবী মুহাম্মদের মেয়ে। আর মুহাম্মদেরই শ্বশুর হচ্ছেন আবু বকর। মুহাম্মদের মৃত্যুর পর আবু বকর যখন ক্ষমতায়, সে সময় ফাতিমার সাথে ফাদাকের জমি নিয়ে বিরোধ হয়, আবু বকরের চরম বিরোধ হয় এবং আবু বকর সেই জমিটা কেড়ে নেয়। এরপরে ফাতিমা যখন সেটা নিয়ে নিন্দা করে বা সমালোচনা করে, তখন ওমরের পাঠানো লোক গিয়ে ফাতিমার পেটে লাথি মারে। লাথি মারলে ফাতিমা তখন প্রেগন্যান্ট ছিল, মিসক্যারেজ হয় এবং ফাতিমা মারা যায়। এই ইতিহাসটা ইসলামের রেফারেন্স থেকেই আমি বলছি। ধন্যবাদ বাদশা ভাই। মাসুদ ভাই, আরেকটু বলি যে আপনারা ইশতেহারে বোতলবন্দি মাহফুজ আলম এই ভিডিওটি দেখতে পারেন। ইশতেহারের আপনার এই খিলাফত নিয়ে, মানে শুধু ফাতিমা নয়, পুরো এই খিলাফত নিয়েই, খিলাফতের মোট 4 খলিফা, মানে আবু বকর কিভাবে মরেছে, ওমর কিভাবে মরেছে, এই খিলাফত স্বপ্ন নাকি দুঃস্বপ্নের প্রথম পর্ব আছে, দ্বিতীয় পর্ব আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা মানে আমার মনে হয় এটা খুব সংক্ষেপে আমরা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, এটা আপনাদের উপকার হতে পারে। বাদশা, আপনি ভালো থাকবেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন।
আচ্ছা, আমাদের সাথে টোকিও আছেন। টোকিও, আপনি যদি সংক্ষেপে প্রশ্নটি করেন। টোকিও, আপনাকে শুনতে পাচ্ছি না।